আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স এবং রাসেল ভাইয়া, সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। অনেক দিন পরে আমি তানভীর তুষার একটা ঘটনা নিয়ে আসলাম এই স্পেশাল এপিসোডে। এই ঘটনাটি পাওয়া অনেকটা অদ্ভুতভাবেই। আমি গ্রামের বাড়িতে যাচ্ছিলাম রাতের ট্রেনে। বিমানবন্দর রেল স্টেশন থেকে যখন ট্রেনে উঠি তখন দেখি আমার পাশের সিটে এক ভদ্রলোক বসে আছেন। রাতের ট্রেন জার্নিতে আমার ঘুম আসে না, তাই মোবাইল চেপেই সময় কাটে। তেমনি এক হরর সিন দেখছিলাম ফোনে। ভদ্রলোক আমার ফোনের দিকে তখন তাকিয়েছিলেন। এরপরে নীরবতা ভেঙে আমাকে বললেন, এমন কত ভয়ানক ঘটনা আছে মানুষের জীবনে। শুরু হলো দুজনের কথা বলা। জানতে পারলাম তার লাইফেও একটা ঘটনা রয়েছে। যেহেতু অনেক দূরের জার্নি, হাতে অনেক সময়, রাতের ঘন কালো অন্ধকারে ছুটে চলেছে ট্রেন। এমন সময় একটা ভৌতিক আড্ডা মন্দ কি। তিনি শুরু করলেন তার সাথে ঘটে যাওয়া ভয়ানক এক ঘটনা। যে সময়ের ঘটনা আজ শেয়ার করব, তখন দেশে গ্রামের যোগাযোগ ব্যবস্থার খুব একটা উন্নতি হয়নি। কোথাও যেতে চাইলে পায়ে হেঁটে অথবা গরুর গাড়ি ছিল ভরসা। গ্রামের দু একটা বাড়িতে তখন সবেমাত্র বাইসাইকেলের দেখা মিলেছে। এমনি এক সময়ে দেশের প্রত্যন্ত এক গ্রামে শাহিনের বাস। সে সবেমাত্র ক্লাস 9-এ পড়ে। লম্বা আর সুঠাম দেহের হওয়ায় দেখে বয়সের তুলনায় বেশ খানিকটা বড়ই লাগে তাকে। সে সময়ে গ্রামের বাড়িগুলোও হতো বেশ দূরে দূরে। এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার মাঝে বেশ ঝোপঝাড়, জঙ্গল, মাঠ, খালবিল পার করে যেতে হতো। কোথাও কয়েকটি পরিবার মিলে কিছু ঘর, আবার তার পাশে বিস্তৃত ফসলি জমি। শাহিনের বাড়ি থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে ছিল তার স্কুলের এক স্যারের বাড়ি। শাহিনের চাচা শহরে থাকত। সাধারণত কোনো চিঠি লিখলে তিনি তাই স্কুলে মাস্টারের ঠিকানায় লিখত। স্যার প্রায়ই বড়গঞ্জে যেত, তখন ডাকঘর থেকে চিঠি নিয়ে আসতো। আর সেই চিঠি স্যার স্কুলে আসার সময় নিয়ে এসে শাহিনের হাতে দিত। বৈশাখের তখন শুরু, চারিদিকে প্রখর রোদ, বৃষ্টির দেখা নেই কদিন হলো। গ্রামের মুরব্বীরা বলে, ঝড় আসবে তো, তাই এই গরম পড়েছে। এমনি এক তপ্ত দুপুরে শাহিন স্কুলের এক গাছতলায় ক্লাসের ফাঁকে কয়েকজন বন্ধুর সাথে খেলছে। হঠাৎ স্যার তার দিকে ছুটে এসে জানালো তার চাচার একটা চিঠি এসেছে, কিন্তু তিনি স্কুলে আসার সময় ভুলে গেছেন। কাল এনে দেবেন মনে করে, আর চাইলে স্কুল ছুটির পরে শাহিনও যেয়ে নিয়ে আসতে পারে। শাহিন জানালো ছুটির পরে সে যাবে চিঠি আনতে। স্কুল ছুটির পরে শাহিন যখন বাড়িতে গিয়ে তার মা বাবাকে চিঠির কথাটা জানালো, তখন তারা বলল, কাল তো স্যার নিয়েই আসবে, এই গরমে তোর আবার এত দূর যাওয়ার দরকার কি। কিন্তু শাহিন তার চাচার খুব আদরের, আর চিঠির অপেক্ষায় থাকে সবসময়। তার ধৈর্য নেই, আজ তাকে চিঠি পড়তেই হবে। শাহিন বাবা মাকে জানিয়ে বাড়ি থেকে বের হলো। যাওয়ার সময় তার পাশের বাড়ি থেকে তার কাজিনের কেনা একটা হিরো বাইসাইকেল নিয়ে নিল। শাহিন যখন সাইকেলে উঠে প্যাডেল করা শুরু করলো, তখন সূর্য প্রায় পশ্চিম আকাশে হেলে পড়েছে। তার গ্রাম পার হয়ে বিশাল একটা ধান ক্ষেতের মাঝে দিয়ে এঁকে বেঁকে চলে গেছে রাস্তা। রাস্তার দুপাশে বিস্তৃত ফসলি জমি। একটু পর পর রাস্তার দুই ধারে বাঁশঝাড় আর বড় বড় আম গাছ। গ্রামের ভাঙাচোরায় এই মাটির রাস্তায় খুব জোরে সাইকেল চালানো যায় না, আর বৃষ্টি পড়লে তো কথাই নেই। মাঠ বন পেরিয়ে সাইকেলে স্যারের বাড়ি যেতে পার হতে হয় আরও একটা গ্রাম। সেই গ্রামের কিছু আগে একটা খাল আছে রাস্তার পাশ ঘিরে, আর এটা নিয়েই আছে বিস্তর কিছু গ্রাম্য ঘটনা। ছোট থেকে এইসব ঘটনা শুনে এসেছে শাহিন। অনেকেই রাতে একা এড়িয়ে চলে এই রাস্তা। শাহিন যখন প্রায় অর্ধেক পথ চলে এসেছে, ঠিক তখনই কোথা থেকে একগুচ্ছ শুকনো পাতা আর ধুলোর ঝড় এসে লাগলো তার চোখে। সাইকেল থেকে নেমে দাঁড়ালো শাহিন। আশেপাশে অনেক বেশি নিস্তব্ধ মনে হচ্ছে এখন। দূরে কোথাও ভেসে আসছে পাখির উচ্চস্বরে কিচিরমিচির শব্দ। কালো অন্ধকার যেন ঘনিয়ে আসছে চারপাশে। পশ্চিম আকাশে চোখ পড়তেই শাহিন দেখল কালো মেঘ জমতে শুরু করেছে আকাশের কোণ ঘিরে। আস্তে আস্তে তা ঘিরে ফেলছে পুরো আকাশকে। শাহিন জানে কি হতে চলেছে। কাল বৈশাখী ঝড়ের জন্য প্রস্তুতি নিচ্ছে প্রকৃতি। ঝড় আসার আগে আরও কিছু সময় বাকি আছে। শাহিন সাইকেলে উঠে দ্রুত সাইকেল চালানো শুরু করে। কিছুক্ষণ পরেই চারিদিক এত অন্ধকার হয়ে এলো, মনে হচ্ছে সন্ধ্যা নেমে রাত হয়ে যাচ্ছে। গাছের নিচে মাটির রাস্তা যেন অন্ধকারে আর কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ শুরু হলো এলোমেলো বাতাস।
ফাঁকা মাঠে বাঁধা গরু ছাগল নিয়ে কৃষকরা যে যার বাড়ির পথে দৌড়াচ্ছে। শাহিন পরের গ্রামটাও পার করে ফেলেছে ততক্ষণে। স্যারের গ্রাম আর কিছু পরেই। এর মাঝেই বাতাসে ভেসে আসলো কয়েক ফোঁটা বৃষ্টি। আর বেশি সময় নেই। শাহিন আরও দ্রুত সাইকেল চালাতে শুরু করে। নেমে আসে ঝুম বৃষ্টি। আশেপাশে কোনো বাড়িঘর নেই। কোনো মতে শাহিন যখন স্যারের বাড়িতে গিয়ে পৌঁছালো তখন প্রায় কাক ভেজা অবস্থা তার। স্যার তাকে দেখেই বলল, পাগল, এই বৃষ্টি মাথায় নিয়ে কেউ আসে? তাড়াতাড়ি ভেতরে আয়। শাহিনের দিকে একটা তোয়ালে এগিয়ে দিল স্যার। বাইরে তখন শুরু হয়েছে প্রচণ্ড ঝড়। বাতাসের তোড়ে যেন গাছপালার ডাল ভেঙে পড়ছে চারিদিকে। ঘরের মাঝে থেকেও মনে হচ্ছে কখন যেন বাতাসে উড়ে চলে যাবে ঘরের চালা। এভাবে ঠিক কত সময় চলে গেল জানা নেই। একটা আশঙ্কার ভয় নিয়েই কেটে গেল সবার সময়। ঝড় যখন থেমে গেল তখন চারপাশ এত নিস্তব্ধ যে বাইরে বের হয়ে কাদায় পা দিয়ে সেই শব্দও যেন শোনা যাচ্ছে। শাহিন তার স্যারকে বলল, স্যার, চিঠিটা দেন, আমি এখন বের হই। বাবা মা মনে হয় অনেক চিন্তা করছে। যে ঝড় হলো তাতে মনে হয় রাস্তার অনেক গাছপালা ভেঙে পড়েছে, আর যে কাদা হবে তাতে রাতেই এই অন্ধকারে তুই যেতে পারবি না। কিন্তু শাহিন কোনো মতেই থাকবে না। তার বাবা মা চিন্তায় আছে, তাকে যেতেই হবে। স্যার যখন দেখলো সে আর থাকবেই না তখন টেবিলের ড্রয়ার থেকে চিঠির খামটা শাহিনের হাতে দিয়ে দিল, আর তার হাতে দিল 2 ব্যাটারির একটা লাইট। শাহিন লাইট আর সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল রাস্তায়। শাহিন যখন স্যারের বাড়ি ছেড়ে গ্রামের পথে পা দিল চারপাশে তখন অনেক মানুষ। অনেকেই হ্যারিকেন আর কেরোসিন কুপিবাতি হাতে নিয়ে বের হয়ে এসেছে ঝড়ে কি কি ক্ষতি হলো তাই দেখতে। এদিক ওদিক ছড়িয়ে পড়ে আছে গাছের ডালপালা। কোথাও আবার আস্ত গাছ ভেঙে পড়ে গেছে। শাহিন যখন গ্রাম পার হয়ে রাস্তায় আসলো তখন পাশের সেই গুমোট নিস্তব্ধতা ভেঙে ঝিঝি পোকার ডাক শুনতে পেল। দূরে কোনো খাল থেকে ভেসে আসছে কোলা ব্যাঙের ডাক। মাথার ওপরে কালো মেঘ কেটে গিয়ে দেখা যাচ্ছে চাঁদ। একটু আগে যে বৃষ্টি হলো তা যেন বোঝাই যাচ্ছে না রাস্তা আর গাছের ভাঙা ডালপালা বাদে। এদিকে একপাশে খাল, তাই খুব একটা গাছ নেই রাস্তার পাশে। চাঁদের আলোয় বেশ ভালোই দেখা যাচ্ছে রাস্তা। কিন্তু সমস্যা হলো মাটির রাস্তা এত পিচ্ছিল হয়েছে যে সাইকেল নিয়ে হেঁটে যাওয়াও অসম্ভব হয়ে যাচ্ছে। মাঝে মাঝে আবার গাছের ডাল সরিয়ে যেতে হচ্ছে তাকে। এভাবে যখন খালের একটা বাঁক ঘুরে যায় শাহিন, তখন রাস্তা একটু উঁচু হওয়ায় তেমন পানি কাদা জমে নেই। সে সাইকেলে উঠে প্যাডেল করা শুরু করে। মিনিট 2 যাওয়ার পরেই বুঝতে পারে তার সাইকেল কেমন যেন হঠাৎ ভারী হয়ে এলো। কোনোভাবেই যেন আর আগের গতিতে সামনে এগোচ্ছে না। সাইকেল থেকে নেমে হাতে থাকা লাইট জ্বালিয়ে দেখে নিল সে, না, চেইন কাভারে বা চাকায় কোনো ডাল বিঁধেনি। তাহলে হঠাৎ এমন কেন হলো? লাইট অফ করে সাইকেল নিয়ে সামনে এগোতেই দেখে আবার সবকিছু স্বাভাবিক। সে সাইকেলে উঠে আবার চালানো শুরু করে। কিছুটা পথ যাওয়ার পরে আবার সেই অবস্থা। মনে হলো পেছন থেকে কেউ সাইকেল টেনে ধরেছে। সে পেছনে ফিরে তাকালো, দেখলো কিছু নেই। এবার কিছুটা ভয় পাওয়া শুরু করলো সে। বার কয়েক পেছনে লাইট মেরে দেখে নিল। লাইটের হলদে আলোতে কিছুই দেখা গেল না। চারিদিক ফাঁকা, নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার শব্দ। ভিতরে ভিতরে একটা ভয় কাজ করা শুরু করলো তার। মনে সাহস নিয়ে আবার প্যাডেল করা শুরু করলো সে জোরে। গ্রামে সাধারণত মাটির রাস্তার নিচে দিয়ে আগে পানি পারাপারের জন্য গর্ত করা হতো। ঠিক তেমন একটি জায়গা পার হতেই সাইকেল একটু ঝাঁকি দিয়ে উঠে সে রাস্তার পাশে পড়ে গেল। হাত থেকে লাইট কোথায় পড়ে গেল বেশ কিছুক্ষণ খুঁজেও আর সেটা পাওয়া গেল না। অগত্যা নিরুপায় হয়ে চাঁদের আলোকেই ভরসা করে দাঁড়িয়ে সাইকেল তুলে নিল। মনে হয় চেনটা পড়ে গেছে। আবার ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ হচ্ছে। এই অন্ধকারে চাঁদের আলোয় সাইকেল আর সারানো যাবে না, তাই হাঁটাই একমাত্র উপায় তার। একটু দূরে যেতেই অন্ধকার সয়ে এলো। ঝিরিঝিরি বাতাস গায়ে লাগছে। হঠাৎ পেছন থেকে কেউ একজন ভারী কণ্ঠে বলে উঠল, এই ছেলে, দাঁড়াও। দরাজ গলা শুনে শাহিন দাঁড়িয়ে গেল। পেছনে ফিরে তাকিয়ে অবাক। এক লোক রাস্তার পাশে দাঁড়িয়ে, কিন্তু তার পায়ের কাছে পড়ে আছে সাদা অথচ ময়লা কালারের একটা কাপড়ে পেঁচানো কিছু। প্রথম দেখাতেও তা লাশ বলে মনে হলো শাহিনের। বুকের মাঝখানটা ধরাস করে উঠল। মনে হয় হৃৎপিণ্ড এখনই বেরিয়ে আসবে বুকের ভেতর থেকে। সাইকেল পেছনের দিকে নিয়ে লোকটার দিকে গেল। এই আবছা অন্ধকারে ভালো কিছু দেখার উপায় নেই। শাহিন লোকটার দিকে তাকিয়ে দেখল বয়স আন্দাজ 60-এর মতো হবে। চেহারায় কেমন একটা অন্ধকার কালো মেশানো ঘোলাটে ভাব। লোকটি শাহিনকে বলল, এই ঝড়ের রাতে এই পথে কাউকে পাচ্ছি না। এই পোটলা নিয়ে এখন কোথায় যাই বলো তো?
শাহিন খেয়াল করে দেখল লোকটির হাতে সাদা কাঁফনে মোড়া একটা পোটলা টাইপ কিছু। শাহিন চমকে উঠে বলে, আপনি কে? আর এত রাতে একা এই পোটলা নিয়ে কি করেন? লোকটি শাহিনকে বলল, এত কথা জেনে কি হবে বলো? এর চেয়ে তুমি আমাকে বলো সাহায্য করতে পারবে কিনা। এই পোটলাটা তোমার সাইকেলে তুলে নাও, আমাকে একটু এগিয়ে দাও। শাহিন তো কোনো মতেই পোটলা সাইকেলে নেবে না। সে ভয়ে ভয়ে এক বাক্যে না করে সাইকেলের হ্যান্ডেল ধরে সোজা দৌড় দিল সামনের দিকে। পেছন থেকে শুধু একটা কথাই বারবার কানে ভেসে আসছে, কাজটা ভালো করলি না, কাজটা ভালো করলি না, কাজটা ভালো করলি না। রাতে এসে শরীরের কাঁদা ধুয়ে শুয়ে পড়ল শাহিন। চিঠি কাল সকালে দিনের আলোতে দেখা যাবে। পরদিন যখন শাহিনের ঘুম ভাঙল তখন সকালের রোদ উঠেছে চারপাশে। সবাই বের হয়ে দেখছে ঝড়ের কি তাণ্ডব সারা রাত জুড়ে ছিল। শাহিন ফ্রেশ হয়ে চিঠি নিয়ে বের হলো বাইরে। খাম থেকে চিঠি বের করে মেলে ধরতেই শাহিন অবাক। চিঠিতে এসব কি? লাল কালিতে এসব হিজিবিজি কি লেখা? লেখার মাঝে মাঝে আবার কালচে দাগ। কেমন একটা আঁশটে গন্ধ এসে লাগলো নাকে। তার মা এসে বলল, কি লিখেছে রে? শাহিন চিঠি দেখিয়ে বলল, কি সব লিখে দিয়েছে কিছু তো বুঝি না, আর কেমন একটা বাজে গন্ধ লাগছে। তার মা হাত থেকে চিঠিটা নিয়ে নাকের কাছে ধরতেই বেশ বাজে একটা গন্ধ পেল, যেন পেটের ভেতরে সব গুলিয়ে উঠে মুখ দিয়ে বেরিয়ে আসবে। চিঠি রেখে স্কুলে চলে গেল শাহিন। স্যারকে জানালো চিঠির কথা, কোথাও কি কোনোভাবে পরিবর্তন হয়েছে কিনা। স্যার বলল, খামে তো ঠিকানা ঠিকই আছে, তাহলে পরিবর্তন হবে কিভাবে? বিকেলে বাড়িতে ফিরে শাহিন আবার চিঠিটা নিয়ে বসল। না, এ বোঝা ক্ষমতার বাইরে। রাতে খাওয়া শেষ করে যথারীতি সবাই শুয়ে পড়ল। আগে গ্রামের টয়লেটগুলো ছিল বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। শাহিনের রাতে টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়ল। ঘরে থাকা হ্যারিকেনটা জ্বালিয়ে বেরিয়ে পড়ল সে। তাদের উঠোনটা পেরিয়ে একটা তেঁতুল গাছ, আর তার পাশে কয়েকটা আম গাছ ও একটা গাব গাছ। এসবের মাঝেই তাদের টয়লেট। উঠোন পার হয়ে টয়লেটের দিকে এগিয়ে যেতে মনে হলো হঠাৎ একটা দমকা বাতাস খেলে গেল তেঁতুল গাছের মাছ দিয়ে। সেই সাথে নাকে ভেসে আসলো একটা পচা গন্ধ। শাহিন এসব নিয়ে না ভেবে সব শেষে যখন আবার ঘরের দিকে ফিরবে ঠিক তখনই মনে হলো বাম ঘাড়ে একটা গরম নিঃশ্বাস ফেলল কেউ। শরীরের মাঝ দিয়ে যেন হঠাৎ বিদ্যুৎ চমকে গেল। হ্যারিকেন সহ পেছনে তাকিয়ে, না, কিছু নেই, সবকিছু ঠিকই আছে। আবার সামনে দুপা হাঁটতেই সেই গরম নিঃশ্বাসের সাথে এবার নিঃশ্বাসের বেশ স্পষ্ট শব্দ এলো কানে। হঠাৎ পেছনে ফিরতেই কয়েক সেকেন্ডের জন্য একটা কালো অবয়ব যেন চোখের সামনে থেকে ঘন অন্ধকারে মিলিয়ে গেল। রাতের ভয়টা পরদিন দিনের আলোয় যেন মিলিয়ে গেল। রাতের ঘটনার কাউকে বলল না শাহিন। মনের ভুল ভেবে ব্যাপারটা পার করে দিল। সারাদিন সবকিছু ঠিক, কিন্তু বিপত্তি ঘটল সেদিন রাতে। রাত ঠিক কতটা গভীর জানা নেই। শাহিনের ঘুম ভেঙে গেল অদ্ভুত এক শব্দে। হঠাৎ মনে হলো অনেকগুলো কবুতরের ডাক ভেসে আসছে কানে। পাশেই কোথাও ডাকছে। এই রাতে কবুতর ডাকে কোথা থেকে? কবুতর সাধারণত মাঝরাতে এভাবে ডাকে না। যেভাবে ডাকটা শুরু হয়েছিল হঠাৎ ঠিক সেইভাবেই ডাকটা থেমে গেল। সবকিছুই নীরব কয়েক মুহূর্ত। ঠিক তখনই সশব্দে ঝনঝন করে উঠল টিনের চালা। মনে হচ্ছে শিলাবৃষ্টি শুরু হলো। দৌড়ে হ্যারিকেনের আলো বাড়িয়ে দিল শাহিন। এই রাতে আজ আবার ঝড়, কিন্তু জানালার ফাঁকা দিয়ে কোনো বাতাস বা বৃষ্টি দেখা গেল না। হ্যারিকেন নিয়ে বের হলো শাহিন। হ্যারিকেনের আলোয় দেখা গেল অনেকগুলো ঝুড়ি ঝুড়ি মাটি পড়ে আছে উঠোনে। মনে হচ্ছে টিনের চালা দিয়ে গড়িয়ে নিচে পড়েছে। কোনো কারণ না বুঝে আবার ঘুমোতে গেল সে। সকালে ঘুম ভাঙল মায়ের ডাকে। উঠোনে বের হয়ে দেখেন 7টা কবুতর মরে পড়ে আছে। কোনো কবুতরের মাথা নেই। মনে হচ্ছে কেউ টেনে ছিঁড়ে ফেলেছে মাথা। এক ফোঁটা রক্তও যেন নেই কোনো কবুতরের শরীরে। আর সবগুলো কবুতর সাদা হলেও পালক দেখে মনে হচ্ছে কেউ লাল রং করেছে। ভয়ে গা শিউরে উঠল শাহিনের। পরে 2 রাতের সব ঘটনা জানিয়ে দিল বাড়িতে। সেসব শুনে মা ও বাবা চমকে গেল। কি হচ্ছে তাদের ছেলের সাথে? এর পরের কিছুদিন আর কোনো সমস্যা নেই। হঠাৎ সন্ধ্যা হবে হবে অবস্থা। চারপাশে আবছা আলো আঁধার। এর মাঝে এক ফকির এলো বাড়িতে। বয়স দেখে মনে হচ্ছে 60-এর ঘর পেরিয়েছে। সাদা দাড়ি, মাঝারি গড়নের চেহারা। এই সময়ে গ্রামে ফকির আসে না।
তারা সাধারণত দিনের আলোতেই এসে বিকেলের মাঝে যে যার বাড়ি চলে যায়। তবুও এসেছে যখন, শাহিন এক মুঠ চাল নিয়ে এগিয়ে গেল। ফকির নিজের কাঁধ থেকে ঝোলাটা এগিয়ে দিল তার দিকে। শাহিন মুঠোর চালগুলো ব্যাগে ঢালতে যাবে, তখন দেখল ব্যাগের ভেতরে সেদিনের মতো মাথা ছেঁড়া কিছু কবুতর। এক নিমিষে ভয়ে পিছিয়ে গেল শাহিন। ফকির হাসতে হাসতে বলল, কি ভয় পেয়েছিস নাকি? এমন মাথা ছেঁড়া কবুতরকে এই প্রথম দেখলি? দেখ দেখ, ভালো করে দেখ, ব্যাগের ভেতরে কবরের মাটিও আছে। পেছন ফিরে এক দৌড় দিল শাহিন। মা সহ এসে দেখে কোথাও কেউ নেই, শুধু এক মুঠো চাল ছড়িয়ে আছে উঠোনের সামনে। সেদিন রাতে খাওয়া শেষ করে শুয়ে পড়ল সে। চোখ বন্ধ করে শান্তিতে ঘুমিয়ে যায় শাহিন। ঠিক কত সময় পার হয়েছে জানা নেই, হঠাৎ বেশ ঠান্ডা লাগছে। মনে হচ্ছে শরীরে একটা ঠান্ডা বাতাস এসে লাগছে কোথা থেকে। সাথে সাথেই একটা কিছুর সাথে হোঁচট খেয়ে হুড়মুড় করে কিছু নিয়ে ভেঙে পড়ল সে। সে তো বিছানায় ছিল, এখানে কিভাবে আসলো? এখন ভাবার সময় নেই, আগে বাঁচতে হবে। লাফ দিয়ে উঠতে গিয়ে বুঝলো হাতের নিচে শক্ত কিছু পড়েছে। ধরতেই মনে হলো হাড় টাইপ কিছু একটা ধরেছে সে। লাফ দিয়ে উঠতে চেষ্টা করলো শাহিন। বুঝতে আর বাকি নেই, একটা পুরনো ভাঙা কবরের মাঝে পড়ে আছে সে। কোনো মতে উঠে দাঁড়িয়ে লাফ দিয়ে বেরিয়ে এলো কবর থেকে। এ কি, কোথায় সে? চারিদিকে শুধু বড় বড় কবর আর কবর। কবরের চারপাশে পড়ে আছে অসংখ্য কাফন আর লাশ। কোনো কাফন সাদা চকচক করছে, কোনোটা ময়লা, আবার কোনোটা পোটলার মতো জড়সড় হয়ে আছে। চারপাশে এত কবর এর আগে কোনোদিন দেখেনি সে। ভয়ে আর নড়ার শক্তি নেই। মনে হচ্ছে ভয় অজ্ঞান হয়ে গেলেই যেন বেঁচে যাবে, কিন্তু সেটাও হচ্ছে না তার। কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। কিছু না ভেবেই দৌড় দিল একদিকে। একের পর এক লাশ আর কবর লাফিয়ে লাফিয়ে পার হচ্ছে সে, কিন্তু ঘেমে গোসল হয়ে যাচ্ছে তার। পানির জন্য গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। হঠাৎ লাফ দিতেই ডান পা ঢুকে গেল একটি কবরে। সে মুখ থুবড়ে পড়ল পাশে রাখা কাফন করা লাশটার ওপর। একটা ঝাঁঝালো আতরের গন্ধ ভেসে আসলো নাকে। সে সাথে লাশের শরীরের ঠান্ডা স্পর্শ যেন ঘামা শরীরেও হিম ধরিয়ে দিল। জোরে চিৎকার করে বাঁচতে ইচ্ছা হলো তার, কিন্তু ভয়ে গলা শুকিয়ে শব্দ যেন গলার ভেতরেই আটকে গেল। দুই হাতে লাশটা ধাক্কা দিয়ে পা টেনে বের করলো সে। কয়েক সেকেন্ডের মাঝে যেন ঘটে যাচ্ছে সব। কত দ্রুত লাফিয়ে উঠে আবার দৌড়াতে যাবে, ঠিক তখনই পায়ে অনুভব করলো ঠান্ডা শীতল একটা স্পর্শ। ভয়ানকভাবে শির দ্বারা দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল শরীরে। মনে হলো এই স্পর্শ এই জগতের নয়, এটা অন্য কোনো জগতের এক স্পর্শ, যা আস্তে আস্তে নিয়ে আসছে শীতল এক মৃত্যু। জোড়া পা টান দিতেই কাফনের ভেতর থেকে বের হয়ে আসলো একটা বিভৎস লাশ। শরীর ক্ষতবিক্ষত, যেন কেউ আঁচড়ে তুলে নিয়েছে চামড়ার মাংস। লাশের হাত আঁকড়ে ধরেছে তার বাম পা। আরও ভয়ের ব্যাপার হলো লাশের কোনো মাথা নেই, যেন ঠিক মাথা ছেঁড়া সেই কবুতরের মতো। ভয়ে আর মাথা কাজ করছে না শাহিনের। পা দিয়ে সজোরে একটা লাথি দিয়ে সে দৌড় দিল। চারপাশে ঝোপঝাড় দেখা যাচ্ছে এখন। কতক্ষণ দৌড়েছে খেয়াল নেই। শরীর যখন ছেড়ে দিয়েছে আর দৌড়াতে পারছে না, তখন সামনে একটা ডোবা পুকুর দেখতে পায় সে। চাঁদের আলোয় কুঁচকুঁচে পানিগুলোও যেন চিকচিক করছে। এই জায়গা তার পরিচিত, সেই গ্রামের মাঝের রাস্তা, সেই পচা ডোবা। এখানেই তো সেই সাদা পোটলা হাতে লোকটাকে দেখেছিল সে। পা কাদায় পড়াতে এবার অনুভব করলো পা কেটে গেছে। কয়েক জায়গায় ময়লা কাদা লেগে পায়ের কাঁটা জ্বালা করছে। শরীরে আর মনে হচ্ছে কোনো শক্তি নেই। কোনো মতে যেন শরীরটা টেনে তুলল রাস্তায়। কিভাবে এই রাতে এখানে এলো? এত কবর এই বিলে কোথা থেকে আসলো কিছুই তার মাথায় আসছে না। কি হচ্ছে তাও অজানা। পেছন থেকে একটা দরাজ কণ্ঠ শুনতে পেল সে। ভেসে এলো, বলেছিলাম না, ভুগতে হবে। কণ্ঠটা পরিচিত। সেই ঝড়ের রাতে দাঁড়িয়ে থাকা লোকের। পেছনে ফিরে তাকাতেই দেখে সেই লোক। এবারও হাতে সেই পোটলা। সাদা পোটলাটা ছুঁড়ে দিল শাহিনের দিকে। পোটলা খুলে কয়েকটা ছিন্ন ভিন্ন কাটা মাথা ছিটকে এলো শাহিনের দিকে। হার নিতে পারল না সে, জ্ঞান হারিয়ে ফেলল। শাহিন যখন সবকিছু আবার বুঝতে শুরু করে, তখন পেরিয়ে গেছে 3 দিন। বাড়িতে শুয়ে আছে তার ঘরের বিছানায়। পাশে দাঁড়িয়ে আছে তার ঢাকায় থাকা সেই চাচা। অবাক হয়ে চারপাশে তাকিয়ে সে দেখল দিনের আলো ঝলমল করছে। না, সবকিছুই বাস্তব। উঠতে চেষ্টা করেও পারল না। শরীরে প্রচণ্ড ব্যথা। সেদিন ভোরে তাকে এক কৃষক পড়ে থাকতে দেখে রাস্তার পাশে কাদামাখা অবস্থায়। পরে খোঁজ হলে বাড়ি আনা হয় তাকে।
আরও কয়েকদিন লাগলো তার সুস্থ হতে। জানতে পারলো ঘটনাগুলোর কারণ। তার চাচা শহরে এক শ্মশানের কাপালিকের কাছে কিছু শিখতে যায়। সেই কাপালিক তার চাচাকে কিছু শেখায়নি অনেক দিন থাকার পরেও। আর যে চিঠিটা তারা পেয়েছিল সেটা সেই কাপালিক কবুতরের রক্ত আর লাশের কাটা মাথার পচা গলা অংশ দিয়ে লিখে দিয়েছিল তার চাচাকে। আর চাচা ভুলে চিঠির জায়গায় সেই কাগজ খামে ভরে ফেলে। যতদিন সে ভুল বুঝতে পারে ততদিনে বাড়িতে ঘটে গেছে সব ভয়ানক ঘটনা। তাই দ্রুত তার চাচা চলে আসে এখানে। এসে এই কাগজটা পুড়িয়ে ফেলেন তিনি, আর প্রতিজ্ঞা করেন এই কাজ আর জীবনে করবেন না। কিন্তু সেই ফকির বা দরাজ কণ্ঠের সেই লোকটাকে, বিলের মাঝে ধানের জমির বদলে সেই অচেনা কবরস্থান আসলো কোথা থেকে? সেই রাতে কিভাবে রুম থেকে শাহিন গেল সেখানে? এই প্রশ্নগুলোর কোনো উত্তর খুঁজে পাওয়া না গেলেও শাহিনের পায়ে রয়েছে সেই দিনের সেই ক্ষতের কিছু চিহ্ন, আর তার সারা জীবনের সাথে সেই জায়গায় মেশানো আজীবনের কিছু ভয়। ঘটনা শেষ করে রাতের ট্রেনের বগির আলোতে তিনি পায়ের ক্ষত স্থানগুলো দেখালেন আমাকে। আমার ভেতরেও একটা ভয়ের স্রোত বয়ে গেল। এই মানুষটার সাথে সেই ঢাকা থেকে আসলাম আমি পাশাপাশি বসে। তাকে একবার অনুরোধ করলাম আমার সাথে ছবি তুলতে, কিন্তু তিনি রাজি হলেন না। এমন মানুষকে আসলে জোর করা যায় না, তবে ঘটনা শেয়ার করতে চাইলে তিনি তা প্রকাশ করতে বললেন। কখন সময় কেটে গেল গল্পে বুঝতেই পারলাম না। ভোর 6টার কিছু পরে ট্রেন এসে থামল বনপাড়া রেল স্টেশনে। আমি কাঁধে ব্যাগ নিয়ে তাকে বিদায় জানিয়ে নেমে পড়লাম ট্রেন থেকে। মুক্ত বাতাসে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ভাবলাম, কত মানুষের কত বিচিত্র সব ঘটনা, কতগুলোই বার আমরা জানি। আর বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটাই মাথায় তখন আসে না যখন সামনে বসে এমন উপলব্ধি করা যায় কারো জীবনের তিক্ত সত্য অভিজ্ঞতা। একটা হুইসেল দিয়ে ট্রেন চলে গেল অচেনা সেই গন্তব্যে, লালমনিরহাটের দিকে। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। অনেক দিন শেয়ার করতে পারিনি ব্যক্তিগত কিছু কারণে। অনেকগুলো ভয়ঙ্কর ঘটনা জমা হয়েছে আমার কাছে। আস্তে ধীরে নিয়মিতভাবে আবার শেয়ার করব ইনশাল্লাহ। সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। ঈদের খুশিতে ভরে উঠুক জীবন। ঈদ মুবারক। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি আপনাদের তানভীর তুষারের পাঠানো এই ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।